বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে এক কাট্টা ইন্ডিয়া জোট। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের পর শুক্রবারও সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালো ঐক্যবদ্ধ বিরোধীরা। They should respond to the allegations. They should provide us with what we are asking for. আমাদের গণতন্ত্রের জন্য একটা কালো ছায়া মনে করছি এই দেশের নাগরিকদের জন্য, যে একটা স্পেশাল ইলেকট্রাল রোল রিভিশন করতে গিয়ে তার নামে লক্ষ লক্ষ নাগরিকের নাম বাদ যাচ্ছে, সেটা নিয়ে আমরা অসম্ভব আপত্তি জানিয়েছি। শুক্রবার সকাল 10:30 নাগাদ প্রথমে সংসদ ভবনের বাইরে প্রেরণাস্থলে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেন ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা। বৃহস্পতিবার পর্যন্ত সংসদ ভবনের মকরদ্বারের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন ইন্ডিয়া জোটের সদস্যরা। এদিন সেখান থেকে প্রেরণাস্থলে সরে আসেন তারা। সেখান থেকে সংসদ ভবনের মকরদ্বার পর্যন্ত মিছিল করেন তারা। মিছিলের সামনের সারিতে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে। गरीबों को वोटिंग से निकाल देना, और वो खुद ये चाहते हैं कि एलाइट लोग ही वोट देना। एक झाड़ू मारने वाला भी हो या इस देश में टाटा, बिरला या अदानी, अंबानी जैसे लोग भी हो, सबको बराबरी का वोटिंग होना चाहिए। लेकिन ये लोग डर के मारे आज ये रिवाइज करने की जो कोशिश कर रहे हैं, ये बहुत बुरी बात है। इससे देश का भी नुकसान होता है और लोकतंत्र का नुकसान होता है, और संविधान के तहत ये लोग नहीं चल रहे। पाल्टा विरोधीদের আক্রমণ করেছে বিজেপি। सदन में जो आज हुआ, ये तो निश्चित तौर से चिंता का विषय है। जो विदेशी हैं, अगर वो इलीगल वोटर बने हैं तो उसकी लड़ाई ये क्यों लड़ रहा विपक्ष? इस देश की सरकार चुनने का अधिकार केवल देश के नागरिकों को है। এদিন সংসদ ভবনের বাইরে এসআইআর লেখা প্রতীকী কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, এই অভিযোগ তুলে সুর লাগাতার চড়াচ্ছে বিরোধীরা। पूरा विपक्ष इस मुद्दे में एक साथ खड़ा है, क्योंकि कहीं ना कहीं हम देखने को मिल रहा है कि किस तरह इलेक्शन कमीशन मनमानी कर रहा है, क्योंकि सरकार के कहने पे चल रहा है। और जो फ्री एंड फेयर इलेक्शन का जो पूरे देश में जो मामला है, कहीं ना कहीं जो डेमोक्रेटिक सेटअप है देश को, उसको ठेस पहुंचाने का काम ये सरकार कर रही है। कोई पारदर्शिता इलेक्शन कमीशन द्वारा नहीं दिखाई जा रही है। एसआईआर एक साधारण चीज नहीं, ये लोकतंत्र की हत्या हो रही है। लड़ाई जो लड़ी गई थी देश की आजादी की, इसीलिए तो हम अपनी सरकार बनाए भारत की जनता, और भारत की जनता का जो अधिकार है लोकतंत्र का, वो छीना जा रहा है। हम इसके लिए हर स्तर पर लड़ाई लोकतांत्रिक ढंग से जारी रखेंगे। সংসদ চলতে না দেওয়ায় পাল্টা বিরোধীদের কটাক্ষ করে বিজেপি। विपक्ष चाहता क्या है ये विपक्ष भी नहीं बता सकता, वो केवल हुड़दंग चाहता है। आज पूरा हफ्ता बीत गया और इन्होंने सदन को चलने नहीं दिया। सर्वोच्च न्यायालय में मामला है, इसकी सुनवाई हो रही है। चुनाव आयोग के अधीन ये प्रकरण है, आप सदन में क्यों मचा रहे हैं? तो मैं समझता हूं कि दिशा विहीन विपक्ष का नकारात्मक रवैया केवल और केवल जनता को नुकसान पहुंचा रहा है। বিক্ষোভে অংশগ্রহণকারী তৃণমূল ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের একাংশকে হেনস্থার অভিযোগও তোলে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালিদের ধরে ধরে অত্যাচার করা হচ্ছে, নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহর কাছে একটা প্রশ্ন, যে আমাদের যারা বাংলা ভাষা এখানে আওয়াজ তোলাচ্ছি তাদেরকেও কি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, না তাদেরকেও পুলিশি হেফাজতে রাখা হবে? পাল্টা হুঙ্কার ছেড়েছে বিজেপি। যত ইনফিল্ট্রেটার আছে, রোহিঙ্গা আছে, সবকে বাদ দেওয়া হবে, কেউ থাকবে না, শুধু বাঙালি পশ্চিমবাংলার লোক তারাই ভোটার থাকবে এবং তারাই আগামী দিনে ভোট দেবে। গোলমালের জেরে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।
বিহারের পর কি এবার পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন? বিহারের পর কি বাংলার রাজনীতিও উত্তাল হয়ে উঠতে পারে এই ইস্যুতে? ইতিমধ্যেই সেই ইঙ্গিত মিলেছে। তৃণমূল, বিজেপি, সিপিএম, কাंग्रेस যে যার মতো করে হুঙ্কার ছুড়তে শুরু করেছে। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। बिहारेर मतो एसआईआर चाই। एसआईआर माने कि আমরা আপনাদের সাথে আছি, কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। ভয় পাচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি। মনে রাখবেন ভোটার লিস্টে নাম কাটে, লক্ষ লক্ষ নাম বাদ হবে, ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে, নাম বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচন হবে। ভোটের মুখে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে বঙ্গ রাজনীতি যখন ধীরে ধীরে তপ্ত হচ্ছে, তখন বিহারের রাজনীতি ইতিমধ্যেই উত্তাল। ভোটার তালিকা সংশোধনের প্রথম দফা শুক্রবার শেষ হয়েছে। এদিনও উত্তপ্ত হয়ে ওঠে বিহার বিধানসভাও। ভিতরে বাইরে একযোগে বিক্ষোভ দেখায় বিরোধীরা। শুক্রবার সকালে বিধানসভার বাইরে কালো পোশাক পরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। উপস্থিত ছিলেন আরজেডি নেত্রী ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। আরজেডির সঙ্গে বিক্ষোভে শামিল হয় कांग्रेस ও বামপন্থী দলগুলি। गरीबों का सवाल है, गरीबों का नाम कट रहा है सबको। जो बाहर गया 4 करोड़ लोग, उसको क्या होगा? उसको तो वोटर आई कार्ड नहीं मिलेगा, वो वोट से वंचित हो जाएगा। तो इसीलिए हम लोग घेराव कर रहे हैं। राज्य सरकार के जिम्मेवारी बनता है, इसलिए गरीब वोट देता है हमको। अगर आप पिछड़ा सब कोई वोट देता है तो उनको तो पर जवाब देना चाहिए मुख्यमंत्री को कि हम लोग विरोध करते हैं। मुख्यमंत्री बोला कि हम विरोध करते हैं, ये गलत काम हुआ है, ये नहीं बोलते हैं। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিহার বিধানসভায় প্রতিবাদ বিক্ষোভ দেখিয়ে আসছে বিরোধীরা। বৃহস্পতিবারও যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। এই পরিস্থিতিতে এদিন হামলার মুখে পড়তে পারেন এই আশঙ্কায় শুক্রবার হেলমেট পরে বিধানসভায় ঢুকতে দেখা গেল জেডিইউ ও বিজেপি বিধায়কদের একাংশকে। ये लोग बेशरम लोग हैं आरजेडी वाले, इनको आज भी शर्म नहीं आ रहा है। अंतिम दिन है विधानसभा का, कम से कम आज भी विधानसभा के बिल्डिंग से माफी मांगना चाहिए, यहाँ के अध्यक्ष से माफी मांगना चाहिए, एक एक सदस्य से माफी मांगना चाहिए कि जो गलती हम 5 साल किए हैं आने वाले समय में वो गलती अब नहीं करेंगे। हम लोग को डर है, विधानसभा में गाली बकते हैं, कभी पत्थर मारेंगे, डंडा मारेंगे, हेलमेट पहनना हमारी मजबूरी है। ইলেকশন কমিশনকে নিরপেক্ষ থাক একটা সাংবিধানিক সংস্থা, এটা আমরা সবাই চাই। এটা মানে কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলবে এটা তো কাম্য নয়। কিন্তু আমাকে আপনি বলুন যে পরপর নির্বাচনের ভোটার লিস্ট নিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে। আপনি বলুন দিল্লির ইলেকশনে ভোটার লিস্ট নিয়ে অভিযোগ আসছে, এই দাবিটা কি লিংক? আমি জিজ্ঞেস করছি, মানে আপনাদের আমি আবার আমার বক্তব্যটা বলছি যে মহারাষ্ট্রের নির্বাচনে ভোটের কারচুপি হয়েছে, নির্বাচনে ভোটার লিস্টে। বিহারেও সব পলিটিক্যাল পার্টি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে বিহারে যেভাবে ভোটের নাম কাটা হচ্ছে ভোটার তালিকা থেকে, আপনারা সবাই সুপ্রিম কোর্টেও গেছেন, সুপ্রিম কোর্টও গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছে যে কারুর নাম কেটে দিলে আপনি বলতে হবে আপনি যে কোন রিজনে কিভাবে সে নামটা ঢোকাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ অবজারভেশন। আজকে একটা ডেভেলপমেন্ট আছে, আমি আসবো, কিন্তু খুব দ্রুত আমি বলছি যে রাজ্য সরকারের ওপর ইসিকে নির্ভর করতে হয় এখনো পর্যন্ত। প্রশ্ন হচ্ছে তাদের বক্তব্য আমাদের নিজস্ব লোকবল নেই, অর্থবল নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি নেই, সেই জন্য তারা সেপারেট বাজেট হেড চাইছেন এবং বলছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তবে আমরা এক ধাপ এগোতে পারবো। না না, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যদি একটা অটোনমাস বডি হয়, নিরপেক্ষ বডি হয়, তাহলে তো কারোর রাগের কোনো কারণ নেই। মুশকিল হচ্ছে যে সুষ্ঠু এবং নির্বাচনের যাতে সংশোধিত ভোটার লিস্ট হয়, তার জন্যই 21শে জুলাই হয়েছিল। আজকে 33 বছর বাদে সেই 21শে জুলাইতে দাঁড়িয়ে তিনি অসংশোধিত ভোটার লিস্ট নিয়ে ভোট করতে যাচ্ছেন। আমি বলছি 33 বছর পরে আমি বলছি কমিশনেরও ঘুম ভাঙলো, এটাও তো দেখার হচ্ছে। কিন্তু লেট বেটার দ্যান নেভার এই কথাটা তো আমি বলিনি, আপনিও বলেননি, অনেক বিজ্ঞরা বলেছেন। আমি একটা কথা বলি, 6000 শুধু কালীগঞ্জে ভোটের নির্বাচনে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে,
তাহলে 294টা মানে যদি 300 তাহলে 18 লাখ আমি বলছি আরো অ্যাকিউরেট ফিগারটা দিয়ে এক সেকেন্ড 17 লক্ষ 64,000 লোকের নাম বাদ এমনিতেই এই সব দুদিন ধরে আমি দেখাচ্ছি। এটা যদি হয় আগে আমি জানতে চাই সেই নামটাও থাকবে না থাকবে না সেটা পয়সা দ্বারা বলুন যে মৃত ভোটারের নামটাও রাখতে চায় ওরা বাঙালি অসম্মান হয়ে যাবে। আপনাদের রাগের জায়গাটা বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলছেন যে পশ্চিমবঙ্গে শেষ ইন্টেন্সিভ রিভিশন এসআইআর হয়েছিল 2002 সালে, সেখানে 28 লক্ষ ভোটার প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। তাহলে রিভিশনে আপত্তি কোথায় বৈশ্বনাথদা? মানে আমি এটা বলছি যে বিভিন্ন নির্বাচন বিভিন্ন স্টেটে যেভাবে নির্বাচনটা কন্ডাক্ট করা হলো তাতে দেখা গেল যে ভোটার লিস্টে কারচুপি হয়েছে। বিহারটা তো সব পলিটিক্যাল পার্টি বলছে এক্সেপ্ট বিজেপি, বিহারটা আজকেও পার্লামেন্টে প্রতিনিধিত্ব। এবার যদি পশ্চিমবাংলায় ওরা এই ভোটার লিস্টের কারচুপি করে নির্বাচন করতে আমি বলছি তেলেঙ্গানা কিংবা কর্ণাটকে তাহলে কংগ্রেস জিতলো কি করে? কংগ্রেস জিতেছে, এটা কংগ্রেসের নিশ্চয়ই মানুষ ভোট দিয়েছে জিতেছে সে বিষয়ে। এবার আমি আপনাকে বলছি যে ওরা মহারাষ্ট্রে কারচুপি বিহারের কারচুপি এই একই প্যাটার্নটা যদি এখানে যদি করে আমরা তো মুশকিল। এখানে স্কুটিনি হচ্ছে প্রতিদিন, বিএলওরা বাড়িতে যাচ্ছে, তারা স্কুটিনি করলে আমরা তো মুখ্য নির্বাচন কমিশনার যখন সিলেক্ট হয় তখন কি এটা কনভেনশন মানা হয়েছিল? আমি যা জানতে চাইছি যে 3 জনের প্যানেল করা হয়েছে, 3 জনের মধ্যে এখন কাউন্সিল অফ মিনিস্টার ঢোকানো হয়েছে যাতে 2:1 হয় বিরোধী দলনেতা সহ। তারপরে এই আচ্ছা 7 মাস আপনি 2024 সালে তার মানে নরেন্দ্র মোদী যে ভোটে নির্বাচিত হয়েছে সেটা অসংশোধনীয় ছিল। 2 আপনি সুপ্রিম কোর্টে এই রাজ্যের প্রেক্ষিতের চিঠি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বিজেপি বলছে আজকে গতকাল যে আধার কার্ড, রেশন কার্ড আর ভোটার আইডি কার্ড। প্রথম কথা বিজেপি বলেনি, ইলেকশন কমিশন বলেছে। সৌম্যকে আমি থামালাম কারণ আমার এখানে স্পষ্ট ইলেকশন কমিশনের এই আজকে সুপ্রিম কোর্টে হলফনামা নিয়ে বক্তব্য নিয়ে প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি সেটা পরে আসছি, আগে এই বিষয়টা আছে। আমি বলছি নির্বাচন কমিশনারের স্বতন্ত্রতা নিয়ে সেটা দেশ রাজ্যের যাই হোক রাজনৈতিক চর্চা হবে না। এই স্বাতন্ত্র এতদিন যদি এই চিঠি অনুযায়ী কম্প্রোমাইজড হয় তাহলে নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছিল? আমি বলছি জ্ঞানেশ কুমার যিনি নির্বাচন কমিশনার হলেন গোটা দেশের কি যোগ্যতা ছিলেন, তার প্রধান যোগ্যতা হলো 370 দ্বারা কাশ্মীরের রদ করার আইনি খসড়া এবং রাজ্যটাকে ভাগ করা, সেই জন্য তিনি তার প্রধান ভূমিকা পালন করেছিলেন। আর আমাদের রাজ্যে দেখেছি যে স্বতন্ত্রতা বজায় রাখার জন্য মীরা পান্ডেকে আদালতে যেতে হয়েছিল। সুশান্ত রঞ্জন উপাধ্যায় 2015 সালে তার ঘরের মন্ত্রীরা ঢুকে যে তোলপাড় করেছিলেন। আবার রাজীবা সিনহা তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইকে একসাথে উল্লসিত হতে দেখেছি। এই সব ঘটনায় প্রমাণিত হয় রাজ্য বা কেন্দ্রে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের স্বতন্ত্রতা নেই। এবার আমার কথা হলো মহারাষ্ট্রের আপনি ভোটার তালিকা সংশোধনের কথা বলছিলেন, এই ভোটার মহারাষ্ট্রে 2019 থেকে 2024 মোট ভোটার বাড়ল কত 32 লক্ষ। আর 2024-এর লোকসভা ভোটের পর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে ভোটার বাড়ল কত 39 লক্ষ। প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে, বিহারে 1 মাসের মধ্যেই পরিকল্পনা করা হচ্ছে। আমার কথা হলো ভুয়ো মানে যোগ্য ভোটার একজনও যেন বাদ না যায়। সম্পূর্ণ একমত যে একজন অনুপ্রবেশকারীও যেন তালিকায় না থাকে আর একজন যোগ্য ভোটারও যেন বাদ না যায়। আমি আসবো কিন্তু দুজন হেমন্ত মুখোপাধ্যায়ের মতন কেউ এসে যেন ভোট না দিতে পারে সেটাও নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। তৃণমূলের ছাপ্পা মারার প্রধান আমার বক্তব্য বেশ না সংশোধন আমরা সবাই চাই কিন্তু ভোটারকে বাদ দিয়ে চাই না। আমি এখানে থামালাম। শুভময়দা আমার প্রশ্ন খুব পরিষ্কার, ঠিক আছে, প্রশ্ন খুব পরিষ্কার। সেটা হচ্ছে আমি যদি আজকে বলি যে আমি শক্তিশালী করতে চাই, খুব ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ, কিন্তু শক্তিশালী করতে চাই তার জন্য স্বাধীনতা চাই, তাহলে আমি মেনে নিচ্ছি কোথাও এই চিঠিতে যে এতদিন সিওর অফিস দুর্বল ছিল। এইটা কোনো গণতন্ত্রের ছবি নাকি? একটা হালকা আলোচনা হতে পারে যে তাহলে কি সেটিং উঠে গেল এই সমস্ত, আমি একদম এটাই যাচ্ছি না, আমি স্ট্যাটিস্টিক্যাল আলোচনায় যাচ্ছি। প্রথম হচ্ছে 2011-র পর থেকে জনগণনাই হয়নি, 2021-এ হওয়ার কথা ছিল কোভিড বা এই সমস্ত কারণে। এবার যাই ঘটুক না কেন আমাদের এত বড় দেশ, তাতে 2 ধরনের ভুল থাকবে। একটা হচ্ছে যারা আমাদের দেশের লোক নন বা যাদের প্রাণ চলে গেছে তারা এসে ভোটার লিস্টে নামটাম তুলে নেবেন, আর অন্যদিকে যে লোকটা সত্যি আমাদের দেশের নাগরিক তার নাম ভোটার লিস্টে উঠবে না।
এর শতাংশ কত হবে, এইটা হচ্ছে মূল অঙ্ক যেটা জানতে হবে। দেখুন, যদি 4,86,00,000 থেকে 4,58,00,000 হয়, 28 লাখ মতো কমে, তাহলে আজকে 7 কোটির ওপর পশ্চিমবঙ্গে ভোটার যদি ভালো করে খোঁজা যায় 40-45 লাখ ভোট কমতেই পারে। আপনারা একটা আনুমানিক হিসেব দিচ্ছেন। এবার এর প্রসেসটা কি হবে? এই প্রসেসটা, এটা তো সত্যি কথা, ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের মধ্যে তো 5-6% গোলমাল আছে, যেটা একটা ভুল, এবং যাদের নাম ঢোকেনি সেটা ঢুকবে। এই প্রসেসটা রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে করতে হবে যাতে আমরা হ্যারাস্ট না হই। অর্থাৎ আমাদের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, গাদা গাদা। এবার এই যে গোটা প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু শুধু কেন্দ্রের দায় নয়, এটা কিন্তু কেন্দ্র এবং রাজ্যগুলোর দায়, সবাইকে মিলে করতে হবে। রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো, সোজা কথা আছে, সেটা হচ্ছে এটা এমন একটা ইস্যু, এখানে কোনো কোল্যাটারাল ড্যামেজ চলতে পারে না। অর্থাৎ আমি বাছাই করছি ভোটার তালিকা, একজন যোগ্য ভোটার, নিঃসন্দেহে তাতে একজন অনুপ্রবেশকারীও থাকবে না, কিন্তু একজন যোগ্য ভোটারও বাদ যেতে পারে না। পলিটিক্যাল সায়েন্সে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন প্রত্যেক বছরই প্রায় ইউজি অথবা পিজিতে আসে যে ইলেকটোরাল রিফর্মসের নেসেসিটি কোথায়। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু একটা সার্বিকভাবে ইলেকটোরাল রিফর্মস হয়নি। এই যে ফাংশনাল অটোনমি বলতে কি বোঝানো হচ্ছে, এটারও কোনো গাইডলাইন্স নেই। দেখুন, বিচারপতিরা কিন্তু এ কথাও বলেছেন, আপনারা যেগুলো চাইছেন, অর্থাৎ তার জন্মপঞ্জি এবং তার বাবার জন্মপঞ্জি বা মায়ের জন্মপঞ্জি, এগুলো বললে আমরাও দিতে পারবো না। তাহলে এই যদি অবস্থা হয়ে দাঁড়ায়, এবং আমাদের যদি ভাবতে হয় যে এতদিন পর্যন্ত এই লোকগুলো এর ভিত্তিতেই ভোট দিয়ে এসছেন, তাহলে তাদের ভোট কি অসংসদীয় হয়ে গেল? হঠাৎ করে 7 মাস আগে যদি আমি এইটাকে একটা ইস্যু করে নিশ্চিতভাবে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে বাদ দেওয়া হোক, যদি প্রমাণ করতে পারে যে কেউ রোহিঙ্গা, কেউ বাংলাদেশ থেকে এসছেন, জাল পরিচয়পত্র ধরার দায়িত্ব তো রাষ্ট্রের, কেন জাল থাকবে? একজন অনুপ্রবেশকারী বা কেন ভোট দেবে? প্রথম কথা হচ্ছে যে এটা থেকে বাঙালির ইনসিকিউরিটি হওয়ার কথা, তো এটার থেকেই বিহারেও ইনসিকিউরিটি হওয়ার কথা বিহারিদের হচ্ছে তো, হচ্ছে। আমি সেইখানেই বোঝাচ্ছি, তাহলে মমতা ব্যানার্জি এতখানি ইনসিকিউর, যদি বোঝেন যে ইনসিকিউর বাঙালি, রবীন্দ্রনাথ আপনাকে একটু বলি শুনুন, তাহলে তো মমতা ব্যানার্জির এই বিষয়টা চুপ করে থাকা উচিত, বাঙালি আরো ইনসিকিউরিটিতে ভুগবে এবং সব ভোট জোড়া খুলে দেবে। আমার প্রশ্ন হচ্ছে, পেপার দিতে পারবেন না, আপনি বলেছেন 88% বিহারের মানুষ তারা কিন্তু ইতিমধ্যে পেপার জমা করে দিয়েছে। পাশাপাশি মুদ্রার উল্টো দিকটাও বলতে হবে, আজকেই বাংলাদেশি পাসপোর্ট, তাও ভারতীয় ভোটার, এই তথ্য একবার নয় একাধিকবার উত্তর দিনাজপুরের 2 বাসিন্দাকে দিয়ে সন্দেহ হয়েছে। আজ রাজ্য সরকারের কাছে রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে সিইও দপ্তর থেকে চিঠি গেছে। অর্থাৎ ওই দিকের মানুষ এদিকে ঢুকে পড়ছেন এবং এটা বাস্তবতা, কিন্তু সেই বাঁচতে গিয়ে পাশাপাশি একজন বৈধ ভোটারেরও ভোটাধিকার চলে যাবে, এটা দুর্ভাগ্যজনক। কয়েক মাস বাদেই বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে পড়শি রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে এই মুহূর্তে উত্তাল জাতীয় থেকে রাজ্য রাজনীতি। বছর ঘুরলেই 26শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, আর এই প্রেক্ষাপটেই যে প্রশ্ন জোরালো হয়ে উঠছে তা হলো, এবারও বিহারের পরে বিধানসভা নির্বাচনের আগে কি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হবে? বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে রাজ্য রাজনীতির পারদ দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে, আর এই প্রেক্ষাপটেই প্রথমবার বুথ লেভেল অফিসার বা বিএলওদের ট্রেনিং শুরু হলো পশ্চিমবঙ্গে। দিল্লি এবং এ রাজ্যে 2 জায়গাতেই ট্রেনিং চলছে। প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে 3 জন করে বিএলওকে দিল্লি পাঠিয়ে ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়েছে। এটা তো ইসিআই ডিসিশন নিয়েছে এই ট্রেনিং করার জন্য, আগে কোনোদিন ট্রেনিং হয়নি। এবার ইসিআই একটা বড় ইনস্টিটিউট আছে দিল্লিতে, IIIDEM, ওখানে প্রত্যেক কনস্টিটুয়েন্সি যে আছে ওখান থেকে 3 বিএলও গোটা কান্ট্রি থেকে ওখানে যাচ্ছে और ট্রেনিং হচ্ছে, और তারপরে প্রত্যেক স্টেটে বাকি বিএলও ট্রেনিং করার জন্য ইসিআই ইনস্ট্রাকশন দিয়েছে।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কি দ্রুত ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হবে? তাই কি বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শুরু হলো? নির্বাচন কমিশন সূত্রে খবর, অগস্ট মাস থেকে এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হতে পারে। সিইও দপ্তর সূত্রে খবর, তাদের তরফ থেকে সব প্রস্তুতি সম্পূর্ণ। দিল্লি থেকে নির্দেশ এলেই ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হয়ে যাবে। বুথ লেভেল অফিসার বা বিএলওদের যে ট্রেনিং হচ্ছে, তার ফলে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সুবিধা হবে বলে মনে করছে নির্বাচন কমিশন। এসআইআর হলে তো এদের যে ট্রেনিং হচ্ছে এটা তো অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, এসআইআর হবে তো নিশ্চয়ই ওখানে সুবিধা হবেই। ট্রেনিং এসআইআর কবে হতে পারে এরকম এই বাংলায়? দেখো, এসআইআর তো আমরা ডিসাইড করব না, আমাদের ইতিহার মধ্যে নেই। এসআইআর তো ইসিআই ডিসাইড করবে। যখন ইসিআই ডিসাইড করবে, নোটিফিকেশন করবে, তারপরে হবে। শুধুমাত্র দিল্লিতেই বিএলওদের ট্রেনিংই নয়, জেলায় জেলায় নির্বাচনের কাজে যুক্ত থাকা আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। চলছে ট্রেনিং। বৃহস্পতিবার মালদা ডিভিশনের 4টি জেলা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার সঙ্গে বৈঠক হয়। এদিন পূর্ব বর্ধমান ডিভিশন অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি ও বীরভূম জেলার সঙ্গে বৈঠক করেন সিইও। কলকাতার নজরুল মঞ্চে শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার সঙ্গে বৈঠক হবে। গতকাল যেটা আছে মালদাতে হয়েছিল, ট্রেনিং হয়েছিল, আর আজকে হলো পূর্ব বর্ধমানে, আর কালকে কলকাতাতে ট্রেনিং আছে। परसों दिन যেটা আছে মিদনাপুরে ট্রেনিং আছে, আর 28 তারিখে জলপাইগুড়ি ট্রেনিং আছে। গোটা স্টেট কভার হয়ে যাবে। এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজাও চরমে উঠছে। তৃণমূল সহ বাকি বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে। শুক্রবার লোকসভার অধ্যক্ষের ডাকা সর্বদলীয় বৈঠকেও বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এখনকার ইলেকশন কমিশন একেবারে সরকার পক্ষের হয়ে সরকারের পার্টি অফিসের মতন কাজ করছেন এবং সরাসরি তারা ভারতীয় জনতা পার্টির নির্দেশে কাজ চালাচ্ছেন বলে আমাদের মনে হয়। আশ্চর্যজনকভাবে বিহারের যে রোল রিভিশন হচ্ছে, প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিলেন। এইভাবে ভোটারের নাম বাদ দেওয়া যায় না এবং সেই ইস্যুটা আমি তোলাতে আমাদের বিরোধীতে যারা যারা ছিলেন তাদের অনেকেই এটাকে সমর্থন জানিয়েছেন এবং সবাই সেটা নিয়ে আলোচনা চান। যখন মমতা ব্যানার্জি অপোজিশনে ছিল, রোজই তো ভুয়া ভোটারের গান গাইতো, ভোটার লিস্ট সংশোধনের কথা বলতো। সব পার্টি, সমস্ত সাধারণ নাগরিক চায় ভোটার লিস্ট স্বচ্ছ হোক, শুদ্ধ হোক। তো ভোটার লিস্ট স্বচ্ছ যদি নির্বাচন কমিশন করে, বিজেপি যদি চায়, অন্য পার্টিরা যদি চায়, জনগণ যদি চায়, তো তৃণমূল চাইবে না কেন? তার মানে অসৎকে অসৎ তৃণমূল। পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল 2002 সালে। সেসব ভোটার লিস্টে 4,86,00,000 নাম ছিল, কিন্তু সংশোধনের পর ভোটার সংখ্যা হয় 4,58,00,000, অর্থাৎ প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ যায়। শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। মোট নাম বাদ পড়েছে 65,20,000। এর মধ্যে মৃত প্রায় 22 লক্ষ। একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এমন প্রায় 7 লক্ষের নাম বাদ পড়েছে। পাকাপাকিভাবে অন্যত্র চলে গেছে কিংবা খোঁজ মেলেনি এই সংখ্যাটা প্রায় 35 লক্ষ। এখনো ফর্ম জমা করেননি 1,20,000। এখন প্রশ্ন হলো, বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে কত নাম বাদ পড়তে পারে? রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে। রাজ্য নাম হলে পলিটিশিয়ান, রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি উনি একটা বড় জোকার। বিহারের পর কি বাংলাতেও শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না হলেও সূত্রের খবর, খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গেও শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতির পারদও ঊর্ধ্বমুখী। যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে। রাজ্য নাম হলে হবে। যারা যারা এসছে তারা কোথেকে এসছে, এরা কারা, কোথেকে এসছে, সেই জবাব দিন না। इलेक्शन कमिश्नर है, वो कह रहे कि आप क्या चाहते हैं कि इलीगल एलियंस वोट दे? भाई साहब, आपका जो बॉर्डर है वो तो मिनिस्ट्री ऑफ होम अफेयर्स देखता है। इन्फिल्ट्रेशन का जिम्मेवारी मिनिस्ट्री ऑफ होम अफेयर्स है। होम मिनिस्टर को रिजाइन करना चाहिए। अगर होम मिनिस्ट्री ये कहना चाहती है कि 56 लाख पीपल बिहार में इलीगल्स है, फॉरेनर्स है, सिटीजन्स नहीं है, तो ये आए कहाँ से? तो आप बॉर्डर पर क्या कर रहे हैं? आप इस्तीफा दे दो। সকলে চায়
ভারতীয় নাগরিকদের দ্বারা পশ্চিমবঙ্গ সরকার নির্বাচিত হোক। পশ্চিমবঙ্গ সরকারের সাথে সাথে সারা দেশে ভারতীয় জনতার ভোটে নির্বাচিত সরকার বিদেশি জনতার ভোটের সরকার হোক, এটা কোনোভাবেই কেউ চাইবে না। তাই বিদেশি নাগরিকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়াই একমাত্র বিজেপির সংকল্প। আমাদের প্রতিবাদ তো করছি আমরা, এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা, সেই সিটিজেন তারা কিনা, সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা বলতে চাইছি এটা এক ধরনের ডিসএনফ্রাঞ্চাইজ। আমরা জানি যেটা ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র। এখন অস্তিত্ব শিকড় ধরে টান মারছে, এ হতে পারে না। শিকড় ধরে টান মারছে, জেনুইন ভোটারদের হ্যারাস না করে ইলেকশন কমিশন যখন কাজ করে আমাদের কোনো আপত্তি নেই। আমরাই বরং বলি ভুয়ো ভোটার থাকবে না, অন্য রাজ্যের ভোটারের নাম কেন ঢুকিয়েছেন। আমরা ভোটার লিস্ট স্ক্রুটিনি আমরাও করছি, কিন্তু ভোটার লিস্ট স্ক্রুটিনির নামে বা বিশেষ সমীক্ষার নামে আপনারা যদি জেনুইন ভোটারদের বাদ দেওয়ার খেলায় যান, সেক্ষেত্রে প্রতিবাদ কাকে বলে সেটা কিন্তু বাংলা দেখিয়ে দেবে, সারা ভারতবর্ষকে আবার বাংলা নেতৃত্ব দেবে। সুপ্রিম কোর্টে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত মামলার শুনানি হবে 28 জুলাই। ভিনরাজ্যে বাংলা ভাষাভাষীদের একাংশকে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে হেনস্থা, এই ইস্যুকে সামনে রেখে জোরালো প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। 21 জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে 27 জুলাই অর্থাৎ রবিবার থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। 27 জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। বাংলা ভাষার জন্য মমতা ব্যানার্জি কি করেছেন? কিছু দামেদারকে পুরস্কার দিয়েছেন। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও উঠল বাংলা ইস্যু। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশনে 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় জল বিভাগ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন ইংরেজিতে করেন। পুরসভার জল বিভাগের মেয়র পারিষদ খোদ মেয়র ফিরাদ হাকিম, ফলে তৃণমূল কাউন্সিলরের প্রশ্নের উত্তর দিতে ওঠেন তিনি। আসলে এই প্রশ্নটা আবার ইংলিশে করেছি। তখন মেয়রকে বাংলাতেই উত্তর দিতে বলেন চেয়ারপারসন মালা রায়। বাংলায় উত্তর দিন না, কোনো অসুবিধা নেই, আমরা তো সব বাংলা চাইছি। বাংলায় বুঝতে পারবেন? আপনি বাংলায় উত্তর দিন না, কোনো অসুবিধা নেই, সবাই আমরা এখন বাংলায় দিচ্ছি তো। এই ব্যাপারে আপনাদের জানাতে চাই যে চেয়ারপারসনের পরামর্শ মতো বাংলাতেই উত্তর দেন মেয়র। এরপর মালা রায় জানান, এবার থেকে পুরসভার সমস্ত প্রশ্ন উত্তর বাংলাতেই হবে। বাংলায় বলার জন্য ইভেন পার্লামেন্টও যাতে আমরা বাংলায় বলতে, এতদিন আমরা বলতাম না, কিন্তু কেউ ইংলিশে বলতেন, কেউ হিন্দিতে বলতেন, পার্লামেন্টও আমরা এখন বাংলায় আমাদের প্রশ্নের উত্তর রাখছি, বা কেউ প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নের উত্তরও দিচ্ছি। সুতরাং আমরা রাজ্যে তো বটেই, কারণ অলরেডি সাইনবোর্ডের ক্ষেত্রে আমরা বাংলায় নাম রাখার জন্য অলরেডি পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। কাউন্সিলরকেও নিশ্চয়ই বলে দিয়েছেন, যে সবাইকেই বলে দেওয়া হয়েছে, সুতরাং সবাই সেটা মেনটেন করবে। এই ক্ষেত্রে কোনো রকম রাখবো না এরকম প্রশ্ন কেউই বলবেন না। আমি তো বেশি ইংলিশ জানি না, ওই জন্য বাংলায় উত্তর দিলাম। হবে তাহলে আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে বুঝতে সুবিধা হবে। যদিও তৃণমূল পরিচালিত পুরসভার এই উদ্যোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 8,000 বাংলা মিডিয়াম স্কুল তুলে 20,000 বাংলা মদের দোকান চালু করে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলা বাঙালিকে সর্বাগ্রে সবার উপরে মাথার উপর রেখেছেন। আসলে ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পুরসভার ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। বিষয় হচ্ছে পুরসভায় বাংলা ছাড়া প্রশ্ন করা যাবে না, আর মেয়র অবশ্যই উত্তর দেবেন বাংলায়, কারণ মেয়রের ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। মেয়রের ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। এটাই নেওয়া উচিত, কারণ এটা দীর্ঘদিন আগে বিকাশবাবু যখন এখানে আমাদের মেয়র ছিলেন তখনই এটা জারি করেছিলেন, এবং তখন থেকে আমরা কিছু কাজকর্ম প্রশ্ন বলুন, প্রস্তাব বলুন, সব কিছু বা রিপোর্ট তৈরি করা বলুন, সব কিছু আমরা বাংলার মাধ্যমে করেছি। তখন থেকে আমরা ইংরেজিতে থাকিনি।
আমাদের তরফ থেকে। তারপরে চলছিল সবাই যে যার মতো ইংরেজি বাংলায় করছিল, কিন্তু আমাদের দাবি বাংলাটা বাংলার মধ্যেই থাকবে। ভাষাযুদ্ধের আবহেই ভাষার রাজনীতিও চরমে উঠছে। ভিন রাজ্যে পড়ে যায় বাংলা শ্রমিক খুন নিয়েও শুরু হয়েছে রাজনীতি। মৃতের নাম আবু বাক্কার সিদ্দিকী, বাড়ি উত্তর 24 পরগনার বাদুরিয়ার রুদ্রপুরে। কাজ করতে গিয়েছিলেন মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের ভাসিতে। সেখানেই বস্তাবন্দি টুকরো দেহ উদ্ধার হয় তাঁর। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। এবারে ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই আমি। মানে ওখানে কাজ করতে গেছিল? হ্যাঁ, আমার ছেলে এই 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে। পরিবার সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক হিসেবে ছিলেন আবু বাক্কার। ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় থাকতেন স্ত্রীকে নিয়ে। পুলিশ সূত্রে খবর, স্ত্রী ফাতেমা বিবি দাবি করেন গত 20 জুলাই সন্ধ্যার পর থেকে স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না। দুদিন ধরে খোঁজাখুঁজির পরেও না পাওয়া গেলে ভাসি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। মহারাষ্ট্র পুলিশ সূত্রে দাবি, পরিযায়ী শ্রমিকের স্ত্রী জেরায় স্বীকার করেন প্রেমিকের সঙ্গে মিলে খুন করেছেন স্বামীকে। তারপরই গ্রেপ্তার করা হয় মহিলা ও তাঁর প্রেমিককে। তাঁদেরই দেখিয়ে দেওয়া ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। রাজমিস্ত্রি কাজ করতো পরিযায়ী শ্রমিক হয়ে মুম্বাই। সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তই পুঁতে রেখেছিল। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি, এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। কিন্তু তৃণমূলের দাবি, বাঙালি বলেই খুন করা হয়েছে ওই যুবককে। রাজ্যের শাসক দলের এক স্যান্ডেলে লেখা হয়েছে, দেশ জেগে ওঠার আগে আর কত বাঙালিকে হত্যা করা হবে। উত্তর 24 পরগনার ওই বাঙালি শ্রমিকের টুকরো করা দেহটি বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে। তার একমাত্র অপরাধ বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হওয়া। বাঙালিদের বেছে বেছে হয়রানি করা হচ্ছে, ডিপোর্ট করা হচ্ছে, গণপিটুনি দেওয়া হচ্ছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি স্টেট স্পন্সর্ড ঘটনা। আপনি একটি ভাষা, একটি সংস্কৃতি এবং মানুষকে টার্গেট করছেন। অনেক হয়েছে। আমরা এই বর্বরতার বিরুদ্ধে রাস্তায়, আদালতে, সংসদে লড়াই করব। আর যদি দিল্লি এখনো বধির হয়ে থাকে, আমরা দিল্লির দিকে মিছিল করব। তুমি এই আগুন জ্বালাও বিজেপি, এখন ক্রোধের মুখোমুখি হও। এটা প্রণয় ঘটিত ব্যাপার, এটা পরিষ্কার পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর এটা এখন আমি মনে করি, যেখানে যদি বাংলার কেউ কোথাও খুন হয়ে থাকে, তৃণমূল কংগ্রেসের বলার কোনো অধিকার নেই। তার কারণ হচ্ছে এই রাজ্যে রোজ ডজন ডজন খুন হচ্ছে। কোথায় একটা খুন হলো, সেই খুন নিয়ে তৃণমূল এখানে রাজনীতি করছে। সমস্ত জায়গা থেকেই, বহু জায়গা থেকে, বহু রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে এই খবরগুলো আসছে যে বাংলা বললেই তাদের উপর নানা হয়রানি, নানা আক্রমণ, কখনো আটক, কখনো গ্রেফতার, কখনো বিএসএফের হাতে তুলে দেওয়া, নানা ধরনের নির্যাতন আর মৃত্যুর খবর তো এবার সব কিছু সীমা ছাড়িয়ে গেল। বাংলাকে প্রতিহিংসা পরায়ণভাবে, প্রতিশোধমূলকভাবে টার্গেট করে এইভাবে বাংলাভাষীদের হয়রান করছে বিজেপি। মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ে উত্তর 24 পরগনার বাদুরিয়ার পরিযায়ী শ্রমিকের খুন ঘিরেও রাজনীতি। এই প্রেক্ষাপটেই বনগাঁর বাসিন্দা বাঙালি পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছিল বিজেপি শাসিত হরিয়ানার পুলিশের বিরুদ্ধে। বাঙালি তো বাংলায় কথা বলবে নাকি? বাংলায় কথা বলার জন্যই ধরেছে। বাংলা কথা বলার জন্য কি অপরাধ? উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি, মা বাবার সঙ্গে গুরুগ্রামে সাফাইয়ের কাজ করতেন নাজমুল সর্দার। 19 জুলাই কাজ থেকে ফেরার পথে বাংলাদেশি সন্দেহে তাকে পাকড়াও করে গুরুগ্রামের বাদশাপুর থানার পুলিশ। প্রমাণপত্র দেখাতে চাইলেও হরিয়ানা পুলিশ তা দেখতে চায়নি বলে অভিযোগ। 3 দিন পর 22 জুলাই বনগাঁ পুলিশের তৎপরতায় ছাড়া পান নাজমুল সর্দার। আমার ভাইকে ধরে নিয়ে গেছিল, মানে হরিয়ানার পুলিশ, ওই বাংলাদেশি ভেবে। আর 19 তারিখে বিকেল 5টার দিকে খবর পেয়েছি। তারপর ধরেছিল কেন? বাংলায় কথা বলেছিল? হ্যাঁ, বাংলা কথা বলার জন্য বাঙালি ভেবে ধরেছিল। পরিবারের অভিযোগ, 3 দিন ধরে আটকে রাখা হয় ক্যাম্পে। ও তো কাগজপত্র দেখিয়েছিল, দেখতে চাইনি, ওখান তো তাড়িয়ে দিয়েছিল। তারপরে ক্যাম্পে রেখেছিল, ফোন টোন সব কেড়ে নিয়েছিল। না, বাড়ির সাথে কথা বলতে দিন। 3 দিন ওই ক্যাম্পে ছিল। তো হঠাৎ করে ধরলো কেন? এই বাংলাদেশি ভেবে, হ্যাঁ, বাংলা কথা বলার জন্য। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোড়। এখানকার বহু লোককে তো আটকে রাখা হয়েছে হরিয়ানাতেও। এই যে তথ্য প্রমাণ দেখাবারই সুযোগ পাচ্ছে না, নথিপত্র দেখাবার সুযোগ পাচ্ছে না, তুলে নিয়ে চলে যাচ্ছে।
বাংলা বললেই আক্রমণ করছে পুলিশ, আটকে রেখে দিচ্ছে, হেনস্থা করছে, কাউকে অ্যারেস্ট দেখাচ্ছে, কাউকে অ্যারেস্ট দেখাচ্ছে না। রাজ্য সরকার খবর পেলেই যা যা কমিউনিকেশন করার করছেন, কিন্তু একটি ছেলেকে এতদিন ধরে আটকে রেখে দিয়েছে, তার বাড়ির লোক এখানে ঘুমোতে পারছে না আতঙ্কে, কাজ করে ফিরছিল সেই সময় তুলে নিয়ে চলে গেছে। এই ধরনের বাংলা বললেই সমস্ত অত্যাচার হচ্ছে, অথচ তারা ভারতীয় বাঙালি। একমাত্র কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার জাল আধার কার্ড, জাল রেশন কার্ড এই সমস্ত একদম রমরমা হয়ে চলতে দিয়েছে, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তা নিয়ে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে, যে কারণের জন্য কিছু ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ, কিছু ক্ষেত্রে কিছু সময় ডিটেনশন এটা হচ্ছে। পুলিশের হাত থেকে রেহাই মিললেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বনগাঁর নাজিমুল সর্দারকে। কাজ ছেড়ে দ্রুত বাড়ি ফিরতে চান তিনি। দেবাংশুকে বলবো যে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের ঘটনায় তৃণমূলের সরব প্রতিবাদ অত্যন্ত জরুরি এবং অভিনন্দনযোগ্য, কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলের সেই 2004, 2005 বা তার পরের কটা বছরের সেই যে সক্রিয়তা, সেটা বাঙালি কবে দেখবে? দেবাংশু, দেখুন, প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশকে কেউ সমর্থন করে না, না তৃণমূল কংগ্রেস সমর্থন করে, না তৃণমূল কংগ্রেস আগে করেছে, না তৃণমূল কংগ্রেস আজ করে। এবং অনুপ্রবেশ সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার মিলিতভাবে সমস্ত বর্ডার স্টেটে দেখা উচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে রোহিঙ্গা ইস্যু, আপনি শুধু সুমনদা সার্চ করে দেখুন, লাস্ট ঝাড়খণ্ডের ইলেকশন, দিল্লির ইলেকশন, বাংলার ইলেকশন, এই 3-4টে রাজ্য বিজেপির এমন আছে, সেই সবকটা রাজ্যে বিজেপি রোহিঙ্গা মুসলমানদের ইস্যু তোলে এবং সেখানকার বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণ করে। দিল্লিতে কেজরিওয়ালকে আক্রমণ করেছে, তিনি নাকি রোহিঙ্গা মুসলমানদের শেল্টার দিচ্ছেন বলে। ঝাড়খণ্ডে জেএমএম এর হেমন্ত সোরেনকে আক্রমণ করেছেন, তিনি নাকি শেল্টার দিচ্ছেন। আবার বাংলাতে একইভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হয়। তো বাংলায় আমি বলছি সেই জবাব দেবাংশু তুমি দিও, কিন্তু আমার প্রশ্নটা রোহিঙ্গা মুসলমান কোট অ্যান্ড কোট তুমি যেটা বলছো, বিজেপি নেতারা বা শুভেন্দু অধিকারী বলছে, আমার প্রশ্ন সেখানে নয়। আমার প্রশ্ন অবৈধ, তিনি হিন্দু হতে পারেন, আই রিপিট, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, বেআইনিভাবে বর্ডার ক্রস করে এই রাজ্যে আসছে এবং এই রাজ্যের সেই ঘটনাও দেখাবো, কাল পরশু এই রাজ্যের পুলিশের হাতেও ধরা পড়ছেন তারা। আমি ধর্ম নিয়ে রোহিঙ্গা মুসলমান পরিভাষায় যাচ্ছি না, আমি অবৈধ অনুপ্রবেশকারী বলছি, যে আর ধর্ম হিন্দুও হতে পারে, মুসলমানও হতে পারে, অন্য ধর্মও হতে পারে। এক্স্যাক্টলি সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনকে যে আপনারা উদাহরণ তুলে ধরেন, বিরোধীরাও বলে, সেই দিনকে তার বক্তব্য কি ছিল? সেদিন পার্লামেন্টে তিনি এই কথাটা কেন বলেছিলেন? সেই দিনও সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি ছিল, আজও সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি আছে।